রাত তখন ঠিক 3:13 বাজে। পুরো রামগড় স্টেশন নিস্তব্ধ। শেষ ট্রেনটাও অনেকক্ষণ আগেই চলে গেছে। প্ল্যাটফর্মে পড়ে থাকা কয়েকটা হলুদ আলো ছাড়া চারপাশে আর কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একজন মহিলাকে দেখা গেল। সাদা শাড়ি, খোলা চুল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার দূর থেকে চিৎকার করে বললেন, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? মহিলাটি কোনো উত্তর দিলেন না। স্টেশন মাস্টার একটু এগিয়ে গেলেন, আর ঠিক তখনই মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখের দিকে তাকিয়ে স্টেশন মাস্টারের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো আর তার পা মাটিতে ছিল না। পরদিন সকালে রামগড় স্টেশনের সেই স্টেশন মাস্টারকে মৃত অবস্থায় পাওয়া গেল, আর তার অফিসের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল মাত্র 3টি শব্দ, আমার বিচার চাই। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল সেই মহিলা? সে কি সত্যিই একটা ভয়ঙ্কর আত্মা, নাকি তার গল্পের পেছনে লুকিয়ে আছে এমন একটা সত্যি যেটা একটা ভূতের গল্পের থেকেও ভয়ঙ্কর হতে চলেছে? আজকের গল্প সেই রামগড় স্টেশনের আত্মাকে নিয়ে। আশিকার নতুন পোস্টিং। আশিকার জীবনে সেদিনটা ছিল খুবই বিশেষ। অনেক কষ্ট আর পরিশ্রমের পর সে রেলের চাকরি পেয়েছে। নতুন চাকরি, নতুন জায়গা, নতুন জীবন। তার পোস্টিং হলো রামগড় রেলওয়ে স্টেশন। স্টেশনটা খুব বড় ছিল না, চারপাশে জনবসতিও খুব কম। দিনের বেলায় স্টেশনটা মোটামুটি স্বাভাবিকই মনে হতো, কিন্তু সন্ধ্যা নামার পর পরিবেশটা যেন একেবারে বদলে যেত। আশিকার প্রথম দিন স্টেশনে পৌঁছানোর সময় স্থানীয় এক বৃদ্ধ কর্মচারীর সঙ্গে দেখা করল। বৃদ্ধ লোকটি তার জিনিসপত্র দেখে বললেন, আপনিই নতুন স্টেশন মাস্টার? আশিকা হাসল, জি। লোকটি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, রাতে যদি কোনো শব্দ শুনতে পান বাইরে বেরোবেন না যেন। আশিকা হেসে বলল, কেন, চোর ডাকাতের ভয় আছে এখানে? বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, রাত 3:13 দরজা খুলবেন না, কেউ ডাকলেও যেন খুলবেন না। আশিকা ভেবেছিল লোকটা হয়তো তাকে ভয় দেখাচ্ছে। সে কথাটা গুরুত্ব দিল না, কিন্তু সেই রাতেই সে বুঝতে পারল বৃদ্ধ লোকটি কোনো মজা করেননি তার সাথে। রাত তখন প্রায় 3টে। আশিকা অফিসে বসে কিছু কাগজপত্র দেখছিল। স্টেশনে তখন আর কেউ নেই। হঠাৎ ঠকঠক করে তার দরজায় কেউ যেন টোকা মারল। দরজার নখ হলো। আশিকা চমকে উঠল। সে বলল, কে? কোনো উত্তর নেই। আবার সেই একই ঠকঠক করে শব্দ। আশিকা উঠে দরজার কাছে গেল। দরজা খুলতেই সামনে কেউ নেই, শুধু ঠান্ডা একটা বাতাস তার মুখের ওপর দিয়ে বয়ে চলে গেল। সে বাইরে তাকালো। পুরো প্ল্যাটফর্মই তখন ফাঁকা, কিন্তু প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা ছায়া দাঁড়িয়েছিল, একজন মহিলা, সাদা শাড়ি পরা। আশিকা একটু জোরে বলল, ম্যাডাম, আপনি কে? মহিলাটি নড়ল না। আশিকা আরও একটু এগিয়ে গেল। হঠাৎ তার ফোনের ঘড়ির দিকে চোখ গেল, 3:13। ঠিক সেই মুহূর্তেই মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। আশিকা তার মুখ দেখতে পেল। চোখ দুটো কালো, মুখটা ফ্যাকাশে, আর ঠোঁটে এক অস্বাভাবিক হাসি। আশিকা পিছিয়ে গেল। 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল, আর চোখ খুলতেই সেখানে কেউ নেই। পরদিন সকালে আশিকা ঘটনাটা বৃদ্ধ কর্মচারীকে বলল। লোকটির মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আপনি ওকে দেখেছেন? আশিকা জিজ্ঞেস করল, কাকে? লোকটি বললেন, গীতাকে। আশিকা অবাক, গীতা কে? বৃদ্ধ লোকটি চারপাশে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, এই স্টেশনের সবচেয়ে পুরনো অভিশাপ। বহু বছর আগে গীতা তার স্বামী আর ছোট ছেলেকে নিয়ে রামগড়ে থাকত। তার স্বামী রেলের একজন সৎ কর্মচারী ছিল, কিন্তু একদিন একটা চাকরি নিয়ে বড় ধরনের দুর্নীতি সামনে আসে। যে চাকরিটা তার স্বামীর প্রাপ্য ছিল, সেটা টাকার বিনিময়ে অন্য একজনকে দেওয়া হয়। গীতার স্বামী বিষয়টার প্রতিবাদ করেন। তিনি প্রমাণ জোগাড় করতে শুরু করেন, কিন্তু
যাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন তারা খুব ক্ষমতাবান ছিল। আর তারপর একদিন গীতার স্বামী রহস্যজনকভাবেই মারা যান। সরকারি রিপোর্টে লেখা হয় দুর্ঘটনাজনিত মৃত্যু, কিন্তু গীতা সেটা বিশ্বাস করেনি। সে জানতো তার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বামীকে হারানোর পর গীতা একা হয়ে গেল, কিন্তু তার ছোট ছেলেটার জন্য তাকে বাঁচতেই হতো। সে অফিসে অফিসে ঘুরতে লাগলো, বারবার একই প্রশ্ন করত, আমার স্বামী কিভাবে মারা গেল? কেউ উত্তর দিত না। সে বলতো যে চাকরিটা আমার স্বামীর প্রাপ্য ছিল, সেটা অন্য কাউকে কেন দেওয়া হলো? কেউ মুখ খুলতো না, বরং ধীরে ধীরে সবাই গীতাকে এড়িয়ে চলতে শুরু করলো। তারপর একদিন গীতা নিখোঁজ হয়ে গেল। কয়েকদিন পর স্টেশনের কাছেই তার মৃতদেহ পাওয়া গেল। আবারও বলা হলো আত্মহত্যা। কিন্তু গীতার মৃত্যুর পর থেকেই রামগড় স্টেশনে অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে লোকজন শুনতে পেত একজন মহিলার কান্না। তারপর রাত 3:13 প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সাদা শাড়ি পরা একটা ছায়া দেখা যেতে শুরু করলো। আর যারা গীতার মৃত্যুর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে ছিল, তাদের সঙ্গে ঘটতে লাগলো ভয়ঙ্কর সব ঘটনা। তখন থেকেই রামগড়ের মানুষ বলতে শুরু করলো গীতা ফিরে এসেছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু আশিকা ভয় পেলেও একটা জিনিস বিশ্বাস করতে পারছিল না কিছুতেই। সে ভাবছিল, একজন আত্মা যদি সত্যিই প্রতিশোধ নিতে আসে, তাহলে সে শুধু ভয় দেখাচ্ছে কেন? তার মনে হলো গীতার মৃত্যুর পেছনে নিশ্চয়ই এমন কিছু আছে যা সবাই লুকিয়ে রেখেছে। আশিকা পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলো, পুরনো ফাইল, নিয়োগের কাগজ, মৃত্যুর রিপোর্ট, একটার পর একটা নথি। আর অবশেষে সে এমন একটা ফাইল পেল যেটা দেখে তার হাত কেঁপে উঠল। গীতার স্বামী মৃত্যুর কয়েকদিন আগে একটা অভিযোগ করেছিলেন। অভিযোগ ছিল রেলের চাকরি বিক্রি করা হচ্ছে, আর সেই অভিযোগের সঙ্গে কিছু প্রমাণও দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রমাণগুলো কখনো সরকারি নথিতে জমা পড়েনি। কেউ সেগুলো সরিয়ে দিয়েছিল। আশিকা বুঝতে পারল গীতার গল্পে ভূতের থেকেও ভয়ঙ্কর কিছু আছে, মানুষের লোভ। সেদিন রাতে আশিকা একটা সিদ্ধান্ত নিল, সে গীতার মুখোমুখি হবে। রাত বাড়তে লাগলো। 2:45, 2:55, 3:05, তারপর 3:12। আশিকার বুক ধড়ফড় করতে লাগলো। ঘড়ির কাঁটা এগিয়ে গেল। 3:13। হঠাৎ অফিসের দরজা বন্ধ হয়ে গেল। জানালাগুলো কাঁপতে শুরু করলো। টেবিলের ওপরে থাকা ফাইলগুলো নিজে থেকেই মাটিতে পড়ে গেল। আর তারপর ঘরের এক কোণে একটা ছায়া দেখা গেল। সেই সাদা শাড়ি পরা প্রতিমূর্তি, খোলা চুল, গীতা। আশিকা এবার পালালো না, কাঁপা গলায় বলল, তুমি গীতা? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে রাগ ছিল না, ছিল একটা গভীর কষ্ট। আশিকা বলল, তুমি কি চাও? কিছুক্ষণ কোনো শব্দ হলো না। তারপর খুব ধীরে একটা কণ্ঠস্বর ভেসে এলো অনেক দূর থেকে, আমার ছেলের জন্য। আশিকা অবাক হয়ে বলল, তোমার ছেলে? গীতা বলল, ওর বাবার অধিকার, ওকে ফিরিয়ে দাও। ঠিক তখনই টেবিলের ওপর পড়ে থাকা পুরনো ফাইলটা নিজে থেকেই খুলে গেল। একটা কাগজ বাতাসে উড়ে এসে আশিকার সামনে পড়ল। সেখানে ছিল সেই দুর্নীতির প্রমাণ, আর সেই সঙ্গে ছিল এমন কিছু নাম যেগুলো এত বছর ধরে সবাই লুকিয়ে রেখেছিল। পরদিন আশিকা সমস্ত প্রমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিল। বছরের পর বছর বন্ধ থাকা তদন্ত আবার নতুন করে শুরু হলো। ধীরে ধীরে সত্যি সামনে এলো। গীতার স্বামীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, চাকরির দুর্নীতিও সত্যি ছিল। আর গীতার মৃত্যুর পেছনেও ছিল সেই একই মানুষদের হাত, যারা তার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। বহু বছর পর গীতার পরিবার ন্যায় বিচার পেল, কিন্তু তারপর থেকে রামগড় স্টেশনে আর কেউ সেই সাদা শাড়ি পরা মহিলাকে দেখেনি, রাত 3:13 না। আজও রামগড় স্টেশন দিয়ে ট্রেন যায়, মানুষ আসে, মানুষ চলে যায়, কিন্তু পুরনো কর্মচারীরা এখনও গীতার গল্প বলেন। তবে তারা একটা কথা বলেন, গীতাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ গীতা কোনো নিরপরাধ মানুষকে
ভয় দেখাতে ফিরে আসেনি। সে ফিরে এসেছিল তার স্বামীর জন্য আর সন্তানের জন্য, আর সবচেয়ে বেশি ন্যায়ের জন্য। হয়তো সব ভূত খারাপ হয় না, কিছু আত্মা শুধু তাদের অসমাপ্ত গল্পটা শেষ করতেই ফিরে আসে, কিন্তু প্রতিশোধের জন্য নয়, শুধু শোনার জন্য। আর তাই কোনো দিন যদি রাত 3:13 আপনি কোনো নির্জন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকেন আর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সাদা শাড়ি পরা কোনো মহিলাকে দেখতে পান, তাহলে কাছে যাওয়ার আগে একবার ভাববেন, হয়তো সে আপনাকে ভয় দেখাতে আসেনি, হয়তো সে শুধু জিজ্ঞেস করতেই এসেছে, আমার বিচার কি হয়েছে? এই ছিল রামগড় স্টেশনের সেই অভিশপ্ত রাতের গল্প। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আর কমেন্টে অবশ্যই জানাবেন, আপনি যদি রাত 3:13 এই স্টেশনে একা থাকতেন তাহলে কি সেই সাদা শাড়ির মহিলার কাছে যেতেন? পরের গল্পে আবার দেখা হবে।